বিরতির পর স্বাগত। বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পরে মৌলবাদীদের দাপাদাপিতে এক প্রকার অতিষ্ঠ বাংলাদেশিরা। বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব প্রতিনিয়ত অব্যাহত। তবে কি প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে গেছে বাংলাদেশে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অসহায়ত্বকে এবার প্রকট। যে হাসিনার আমলে মৌলবাদীরা এক প্রকার মাথা তুলে দাঁড়াতে সাহস পায়নি, সেই জায়গায় মৌলবাদীদের দাপাদাপি, মৌলবাদীদের তাণ্ডব প্রায় প্রতিদিন অব্যাহত। তবে কি সবটাই ইউনূসের আস্ফালন? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে আছে এই মুহূর্তে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে বাংলাদেশ থেকে, কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ও গণঅভ্যুত্থানের কারণে বাংলাদেশে যে গত 5 আগস্ট থেকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, এর বিন্দু বিসর্গ কিন্তু আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। দেখা গেছে যে শেখ হাসিনা দেশ ত্যাগের পর সে দেশের বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের উপর এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্বিচারে তোমার বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ যেভাবে চলছে, এতে কিন্তু গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের কাছে ধিকৃত। এবং আক্ষরিক অর্থে যে বিষয়টা হয়েছে, এক্ষেত্রে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি আবার শান্তির স্বরূপ নোবেল জয়ী। এই নোবেল জয়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতার কারণে একদিকে যেমন সাধারণ মানুষ উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন, পাশাপাশি মৌলবাদীরা মাথা চারা দিয়ে উঠেছে। এছাড়া যারা জঙ্গিরা রয়েছে, এবং তুমি নিশ্চয়ই জানো, আমি আগেই বলে রাখি যে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর ওই বাংলাদেশের জেল থেকে 100 জন সাজাপ্রাপ্ত জঙ্গি সহ কট্টর আসামিদের মুক্তি দেওয়া হয়েছিল। এই মুক্তির পর কিন্তু বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি আরো বড়সড় আকার ধারণ করেছে। নির্বিচারে চলছে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ছিনতাই, খুন। তোমার নারীদের নিরাপত্তা নেই রাস্তাঘাটে। একদিকে যেমন এই প্রশাসনিক অব্যবস্থার কারণে সাধারণ মানুষের জীবনের দুর্দশা নেমে এসেছে, পাশাপাশি দ্রব্যমূল্যের মাত্রাধিক বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এবং বরাবরই কিন্তু ভারতের উপর নির্ভরশীল, আর ভারত তোমার সহানুভূতিশীল মনোভাবের দিক সহকারী তোমার বাংলাদেশের প্রতি তাদের ব্যবহার করে আসছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে কাণ্ড চলছে, এতে কিন্তু ভারত ইদানিং একটু তোমার কঠোর হতে চলেছে। শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্টের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিরোধীরা, তোমার এই যারা মৌলবাদীরা। হ্যাঁ, এই যে অবস্থা, এই অবস্থায় শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি নেতা কর্মীরা যেভাবে উন্মত্ততা শুরু করেছে, এটা কিন্তু বিপজ্জনক, এমনটাই অভিযোগ উঠে আসছে। গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের একাধিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পাবনা, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, সর্বত্র কলেজ বিদ্যালয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের মোরাল। আওয়ামী লীগের নেতা, প্রাক্তন মন্ত্রী, সাংসদদের বাড়িতে চলছে ভাঙচুর ও আগুন লাগানো হচ্ছে। নতুন করে বাংলাদেশে অশান্ত হওয়ার জন্য শেখ হাসিনাকেই দায়ী করছে তত্ত্বাবধায়ক সরকার। এটা তাদের একটা অপদার্থতা এবং ব্যর্থতার একটা তোমার নগ্ন রূপ। এই অবস্থায় তোমার মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনা কিন্তু গোটা বিশ্ব জুড়ে, একটা গোটা বিশ্ব জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এবং যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দিন, এই সরকার যে কতটুকু ব্যর্থ, কতটুকু অপদার্থতা তাদের, এর থেকেই কিন্তু প্রমাণ হয়ে যায়। একটা দেশের প্রাক্তন তোমার প্রধানমন্ত্রী, যাকে বাংলাদেশের
মুক্তির সূর্য বলা হয়, বাংলাদেশের জাতির পিতা, তার স্মৃতি সম্পূর্ণ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। এটা কিন্তু দুঃখজনক এবং গোটা বিশ্ববাসী বিষয়টিকে মেনে নিতে পারেনি, ভারত মেনে নিতে পারেনি। এবং ভারত কিন্তু তোমার কড়া বিবৃতি দিয়েছে। এর মধ্যে আবার তোমার এই যখন গোটা বিশ্বে যখন সমালোচিত, তখন এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু দায় সারা গুছে, দায় সারা গুছে একটা তোমার একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। একদমই। দেবব্রতদা, এই যে ঘটনাগুলি বারবার উঠে আসছে, মৌলবাদীদের দাপাদাপি, এবং যে কথাটা আমি প্রথমেই বলছিলাম যে হাসিনার আমলে সেই মৌলবাদীরা মাথা তুলে দাঁড়ানোর সাহস পেত না, সেই মৌলবাদীরা এখন রাস্তায় নেমে তারা তাণ্ডব শুরু করেছে ঢাকায়, তারা তাণ্ডব শুরু করেছে সিলেটে। এই যে একের পর এক ছবি উঠে আসছে ইউনূসের বাংলাদেশ থেকে, সে করে কি মনে হয় আন্তর্জাতিক মহলে মুখ পড়ছে ইউনূসের, কি বলবে? অবশ্যই মুখ পড়ছে। দেখো, একটা অংশ আছে যারা নেতিবাচক চিন্তা ভাবনা চেতনায় যারা জীবনযাপন করতে ইন্ধন দেবে, এবং যারা সুবুদ্ধি সম্পন্ন মহল, তারা কিন্তু মোটেও এই ধরনের হিংসা, এই ধরনের তোমার উগ্রপন্থা মোটেও কোনোভাবেই মেনে নেবে না। এবং বিশেষ করে যেভাবে তোমার সনাতনী ধর্মাবলম্বীদের উপর এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বাংলাদেশে নির্বিচার নির্যাতন চলছে, এটা কিন্তু গোটা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছে। তবে একটা কথা কি, দেখো, যে পাকিস্তান বাংলাদেশিদের তোমার নিপীড়ন, শোষণ, নির্যাতন করে দীর্ঘ বছর তারা শোষণ করেছে, এই শোষণের পরও ইদানিং বাংলাদেশের বর্তমান যারা শাসক গোষ্ঠী আছে, তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা নতুন করে পাকিস্তানের পদলেহন শুরু করেছে। এটা তাদের আসলে একটা ভারত বিরোধী জিগির তুলে একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করার প্রয়াস ভারতের উপর। এবং ভারত কিন্তু এটা ভালোই বুঝেছে, একটা ঘুমন্ত সিংহ ভারত, চুপচাপ বিষয়টির দিকে নজর রাখছে। এই ঘুমন্ত সিংহ যদি জেগে ওঠে, তবে কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশের বিশেষ করে পাকিস্তানের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। বাংলাদেশের যে বর্তমানে জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে পাকিস্তানের মদতে এবং চীনের একাংশ দুর্বৃত্তদের সহযোগিতায়, এই বিষয়টি কিন্তু ভারতীয় গোয়েন্দারা নজর রাখছে। তুমি জানো যে ভারত যদি যে কোনো মুহূর্তে নিমেষে বাংলাদেশের উপর বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিতে পারে। তবে এই ক্ষেত্রে ভারত কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছে। এবং তুমি যে প্রশ্নটা করেছিলে, বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ পুড়ছে কিনা, অবশ্যই পুড়ছে। তবে একটা কথা তোমাকে বলে রাখি, যে শিক্ষা, প্রকৃত শিক্ষা যদি মানুষের মধ্যে, একটা বিশেষ করে অধিকাংশ মানুষের মধ্যে না থাকে, তবে যাই হয়, তবে বাংলাদেশ তো উদ্ধত, তাদের শক্তি কিন্তু সে ধরনের কিচ্ছু নেই, উদ্ধত। এক্ষেত্রে একটা তোমার চাণক্য শ্লোক আছে, শ্লোকটি হলো, আমি তোকে বলছি, শ্লোকটি হলো নমন্তি ফলিনী বৃক্ষা নমন্তি গুণিন জনা শুষ্ক কাষ্টকে মূর্খস্য ভিদ্যতে নতু নন্যতে। এর কথাটার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যারা তোমার শিক্ষিত, যাদের তাদের কিন্তু যদি প্রকৃত শিক্ষা না থাকে, তাদের সেই শিক্ষার কোনো মূল্য নেই। এবং যারা নম্র, যারা ভদ্র, তারা কিন্তু তারা নত হয়। সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বলতে হয় যে নমন্তি ফলিনী বৃক্ষা, যে গাছ ফল দেয় সেই গাছ কিন্তু মাথা নত করে, এবং যে গাছে ফল হয় তুমি দেখবে সেসব গাছগুলো ভারে নুয়ে থাকে, ঠিক সেই রকমই বলতে হয়। এবং যে যাদের মধ্যে প্রকৃত তোমার শিক্ষা নেই, তারা কিন্তু মোটেও তারা নত হতে পারে না। এবং যে বিষয়টা বলা হচ্ছে, যারা গুণী তারাও কিন্তু নদী স্বীকার করে, তারা নতজানু হয়। কিন্তু যারা মূর্খ তারা কখনো মাথা নোয়াবে না। মূর্খ এবং শুকনা কাঠ
তারা কখনো মাথা নত করবে না, তারা ভেঙে যাবে প্রয়োজনে। এজন্যই বলা হয়েছে নমন্তি গুণিনজনা নমন্তি ফুলিনী ভিক্ষা শুষ্ক কাষ্টতে মূর্খস্য ভিদ্যতে নটু নন্যতে। তো বাংলাদেশের এই ভেঙে পড়ার একটা সময় কিন্তু এসে পড়েছে অঙ্কিতা। একদমই ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ বাংলাদেশে মৌলবাদীদের যে তাণ্ডব, সে তাণ্ডব অব্যাহত রয়েছে, কিন্তু প্রশাসনিক যে ব্যর্থতা, সে ব্যর্থতা কিন্তু বারবার উঠে আসছে। প্রশাসনিক ব্যবস্থা যদি সচল থাকতো তবে মৌলবাদীদের এভাবে দাপাদাপি তাণ্ডব বাংলাদেশের রাস্তায় দেখা যেত না। তাই সেই জায়গায় এবার দেখার বিষয় ইউনূস এই বিষয়টা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে, নাকি এইভাবেই মৌলবাদীদের তাণ্ডব লীলা দেখবে গোটা বিশ্ব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।